রেসকোর্সের সাথে মাস্টার বঙ্গবন্ধুর ভাষণ দেন। ওই ভাষণে অনুপ্রাণিত হইয়া আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার কর্মস্থল পাকশি পেপার মিল, পেপার মিলে 8ই মাস থেকেই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করি এবং বিভিন্ন স্লোগান এবং মিছিল করি। এবং ওখান থেকে নর্থ বেঙ্গল পেপার মিলে অনেক সিকিউরিটি গার্ড ছিল যারা ইপিআর। ওখান থেকে কিন্তু প্রথমে 10 এপ্রিল মুক্তিযুদ্ধ অংশগ্রহণ হয়ে যায়। তখন নর্থ বেঙ্গল মনে করেন পাবনা, তারপর কুষ্টিয়া পুরা স্বাধীন হয়ে যায়। বুঝছেন, পুরা স্বাধীন হয়ে যায়। কোনো মিলিটারি ছিল না। পাবনা শহরে যে মিলিটারি ছিল তারা পলায় যায় যশোর ক্যান্টনমেন্টে আত্মগোপন করে। এবং 12 এপ্রিল ঢাকা থেকে পাক সেনারা গাড়ি বহরে আরিচা ঘাটের সংলগ্ন অবস্থান নেয় এবং এই আরিচা ঘাটের অপর পেরিয়ে যেটা নগর বাড়ি ঘাট বলা হয়, ওখানে ইপিআররা তৎকালীন ইপিআররা অংশগ্রহণ করে, তাদের সাথে আমরাও ছিলাম। 13 এপ্রিল পাকিস্তান হানাদার বাহিনী বিমান শেল্টারের মাধ্যমে ওরা আরিকা পার হয়ে নগর বাড়িয়ে পাকশিতে প্রবেশ করি। তখন আমরা পাকশি থেকে সরাসরি চলে যাই ভারতে। 14 এপ্রিল আমি ভারতে গিয়ে প্রথম আমাদের যে বাংলাদেশের যে মিশন কিন্তু তখন আরম্ভ হয় না। তার দিন পরে মানে কলকাতা প্রথম বাংলাদেশ মিশন জাতীয় পতাকা উত্তোলন করে সেখানে আমি ব্যক্তিগত উপস্থিত ছিলাম। এবং পরে 8ই প্রিন্সিপাল বাংলাদেশে একটা অফিস খোলা হয়, ওখানে আমি কাজ করেছি। এবং বাংলাদেশের যে ফুটবল টিম গঠন করা হয়, এই ইস্টার্ন ক্লাব যেটা, এই ক্লাবের থেকে প্রিন্সিপালের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ ফুটবল টিম গ্রহণ করা হয়। এবং ওই টিমের সাথে আমরা বিভিন্ন জায়গায় খেলায় অংশগ্রহণ করি, আমরা তাদের সহযোগী হিসেবে অংশগ্রহণ করি। এবং আমার 2 বন্ধুবর মিজান এবং জাহাঙ্গীর ফকির সাহেব যখন 8ই জুলাই যখন ভারতে যান, তখন আমরা 13-14 তারিখ অনুমানিক আমরা তখন পশ্চিমবাংলার যেটা চাকুলিয়া বিমানবন্দর বলা হয়, ওটা বিহারে পড়ছে। ওই জন্য সবচেয়ে স্পেশাল ট্রেন গ্রহণ করি। 1 মাস 5 দিন স্পেশাল ট্রেন গ্রহণ করি আমরা, যেটা বলা হয় এফএ ফ্রিডম ফাইটার। ওই ট্রেন গ্রহণ করি। ওখানে একটা স্পেশাল আমাদেরকে ওই ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং গ্রহণ করে তাদের একটা স্পেশাল নাম্বারও আছে। অথচ ওই নাম্বারটা এখন আমার মনে নেই, কিন্তু নাম্বারটা আমার ওয়েবসাইটে আছে, এগুলো সবাই জানতে পারে। আমি ওখান থেকে সরাসরি আগরতলা চলে আসি। আগরতলা চলে আসার পর 1 মাস আগরতলা আমরা অবস্থান করি। কেন অবস্থান করি? যে আমাদেরকে বলা হইতেছে যে তোমার গন্তব্যস্থানে বিক্রমপুরে গিয়ে আমরা ময়মনসিংহে গিয়া পাক বাহিনী থেকে অস্ত্র ছিনে নিয়ে যুদ্ধ করবে। আমরা বলছি দেখেন, আমরা তো লাল করি না, আমরা 70 সনে আন্দোলন করছি, 69 সনে আমরা করছি। তখন জগন্নাথ কলের সাথে ঢাকার বিশ্বের সাথে আমরা করি, বুঝছেন। অস্ত্র পাকিস্তান আর্মি থেকে অস্ত্র আমি যুদ্ধ করবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। অস্ত্র আমাদেরকে দিতে হবে। 1 মাস ডিটেন করার পর আমাদেরকে সবার আসে 80 জন লোক ছিল আমার সাথে, 80 অস্ত্র দিয়ে আমরা দেশে আসি। আসার পথে কুমিল্লা বাতাকান্দি বিরাট একটা ফাইট হয় পাক বাহিনীর সাথে আমাদের। ওখানে আমাদের 3 দিন ফাইট হয়েছে, 3 দিন। ওখানে 4-5 জন পাক সেনা মারা যায় এবং 4-5 জন পাক সেনা মারা যায় এবং ওখানে বেশ কিছু মুক্তিযোদ্ধা আহত হয়, কিন্তু মারা যায় না, আহত হয়। ওখান থেকে 3 দিনের পর তখন আমার এলাকায় বিক্রমপুরে চলে আসে। সে তো অক্টোবর মাস, অক্টোবর মাস আসলে একচুয়ালি বিক্রমপুরে যুদ্ধ হয়। আমাদের আসার আগে বিক্রমপুরে একটা যুদ্ধ হয়েছিল বলিমুদ্রা। তখন আমরা আইসার 25 তারিখ
কিছু জানা যায়, যার জন্য বিপিনগুলো অংশগ্রহণ আমরা যুদ্ধ করি। আমি আইসি আমার একটা ক্যাম্প তৈরি করি, যেই ক্যাম্পটার নাম চম্পট্টিবাড়ি ট্রেনিং সেন্টার, এটা রেকর্ডে আছে। ওখানে বেশ কিছু মুক্তিযোদ্ধা, দেশি লোকাল মুক্তিযোদ্ধাকে আমি ট্রেনিং গ্রহণ করি এবং ওই ক্যাম্পের দায়িত্ব আমি পালন করি। পালন করার পরে তো 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি আইসা ডিক্লেয়ার দিল তোমরা অস্ত্র জমা দাও। 31 জানুয়ারি অস্ত্র জমা দাও। তখন আমাদের যে কুরবানি সাহেব ছিল, আমাদের আত্মীয় এবং আমাদের খুব ঘনিষ্ঠ কুরবানি সাহেব বললো, আমার নাম বলে, আমার আজকে তোমরা অস্ত্র জমা দিও না, আগামীকাল বঙ্গবন্ধুর হাতে তোমরা অস্ত্র জমা দিও, যেটা ফেব্রুয়ারি 1 তারিখ। যেটা কিন্তু সরকার দিয়েছিল 31 জানুয়ারি। ওখানে গণভবন, তখন বঙ্গবন্ধু আসলো, একটা খাদ্য স্টেশন করে, তার হাতে আমি অস্ত্র জমা দিলাম, আর মায়া ভাই সে আমাদের সাথে অস্ত্র জমা দিল। এবং বঙ্গবন্ধু আসার পর বললো, ওই তোনাকে মিলিশিয়ায় নাম দিই। তো আমি বললাম, আমি তো চাকরি করি, আমি তো অস্ত্র হাতে থাকার জন্য আমি চাকরি দিতে পারতেছিলাম, কারণ আমার টেলিগ্রাম ভাষা, আমি তো অস্ত্র তো দিতে হবে। আমরা তো তখন বলছিল অস্ত্র না দিলে জীবনী শেষ, ওর মতো চিন্তা ভাবনা ছিল। কিন্তু তারপরে বঙ্গবন্ধু বললো, তো আমি বললাম ঠিক আছে, যারা বলেছে যারা ভারতের ট্রেনিং প্রাপ্ত তাদেরকে আর্মিতে চাকরি দেওয়া হবে, আর যারা লোকাল ট্রেনিং তাদেরকে পুলিশে চাকরি দেওয়া হবে। আমি বললাম না, এটা তো ঠিক না। আমরা যখন ভারতের ট্রেনিং গ্রহণ করেছি, আমাদের জীবনের নিরাপত্তা ছিল, ট্রেনিং পিরিয়ডে আমাদেরকে মারতে পারবে না। কিন্তু বাংলাদেশের যারা ট্রেনিং করছে তাদের জীবনের নিরাপত্তা ছিল না। তখন বলে সাবাস, ওদেরকে বল, ওদেরকে তাদের প্রথম ট্যাক্সি দেওয়া হবে। হ্যাঁ, এরপরে আমি আইসা আমার চাকরি চলে গেলাম। চাকরি আমি পাখি কর্মী মেলে চাকরি করলাম, চাকরি থেকে আমি অস্ত্র জমালে চাকরি চলে গেলাম। এই আমি 2005 সনে রিটায়ারমেন্টের পর আমি আবার পুনরায় আমার ইউনিয়ন কমান্ডার হিসাবে সবাই দূর করে দিল, কমান্ডার হিসাবে আমি দায়িত্ব নিলাম। এখনও ওই দায়িত্বে আমি আছি এবং পরবর্তীতে আমি উপজেলা শহর কমান্ডারও নির্বাচন করতেছি, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন আমার একটা বর্তমান যে যাচাই বাছাই, বুঝছেন, যাচাই বাছাইয়ের প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। ছোট হলে যাচাই বাছাই ইতিপূর্বে যাচাই বাছাই হয়েছে, ওই কমিটিতে আমরা ছিলাম। যাচাই বাছাই তো আমরা আজও চাই, যারা ভুয়ো মুক্তিযোদ্ধা, আমি তো বারবার বলছি, ভুয়ো মুক্তিযোদ্ধা আবার 500 চেয়ারে বলবে, এটা তো আমি সহ্য করতে পারবো। হ্যাঁ, সহ্য করতে পারবো না। আমার যাচাই বাছাইতে যখন দেখলাম ভুয়ো মুক্তিযোদ্ধারা মুক্তি দিতেছে, এক কমিটি থেকে আমার একজন বলছে আমার কি অবজেকশন দেখেন। আমি অবজেকশন কি আইনে কি আছে, অনিস্পষ্ট লেখা আছে 3 জন সহযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা বলে সেই মুক্তিযোদ্ধা। 3 জন সহযোদ্ধা তো যে মুক্তিযোদ্ধা বুড়ো বানাইলো, হ্যাঁ তো 3 জন ঠিক করেই বানাইছে। ওই 3 জন সার্টিফিকেট করছে, অবজেকশন কাজে লাগালে। এখন আমিও চাই বর্তমান উপদেষ্টা ফারুক আজম সব যে বলতেছে 30 থেকে 40% ভুয়ো মুক্তিযোদ্ধা, আমার অনুমান এত হবে না। মুক্তিযোদ্ধা অবশ্যই আছে, ভুয়া আছে, যেই প্রক্রিয়া মুক্তিযোদ্ধা বাতিল করা হবে এই প্রক্রিয়াই তো ঠিক না। আপনার যুদ্ধকালীন অবস্থায় আবার একটু ফিরে যায়। যুদ্ধকালীন সময়ে আপনি ওই যে ইন্ডিয়ার মানে বিদ্রোহ করার ইপিআই বিদ্রোহ করলেন, পাকশিতে যে পাকশি হাইড্রেস ব্রিজের যে একটি কম্পার্টমেন্ট ওইখানে বোমা দিয়ে মুক্তিযোদ্ধা যখন উড়াই দেয় যাতে পাকিস্তান আর্মি সেখানে যেতে না পারে, সেই সময় কি আপনি সেখানে ছিলেন কিনা? তাকে পাকশির ব্রিজ কিন্তু আরো পরে হার্ডেন ব্রিজ উড়ে দেয়, সেখানে পিলে আরো পরে, বুঝছেন। আমরা তখন অলরেডি চলে গেছি। আমরা যখন পাকশির যখন হাইট হয়, এই পারে যখন পাকিস্তান আর্মি, ওই পারে পিয়ার, বুঝছেন। আমরা তখন ছিল পিয়ার, তো 13 এপ্রিল অনুমানিত, একদিন এসে 13 এপ্রিল। ওরা কিন্তু তখন বিমান এমনি পার হয়ে গেছে, বুঝছেন। কিন্তু আর পরে যে গার্ডারের করছে, পরে তখন আমরা ভারতে। তখন ইপিআর এর বাংলাদেশের হেড ছিল ব্রিগেডিয়ার মজুমদার।
এবং তার কোনো অর্ডার আপনাদের কাছে ছিল কি? না না, আমাদের ওটা তো সম্পূর্ণ যারা ইপিআরই ছিল, যারা চাকরি করছে তাদের ছিল। আমরা তো তখন চাকরিজীবী, আমরা ভারতে যাওয়ার পর সে মুক্তিযুদ্ধ হইলাম, তাই না? ভারতে যাওয়ার পর আমরা মুক্তিযুদ্ধ হইলাম, তখন আমাদের ছিল। আর ভারতে গিয়ে যখন আপনি ট্রেনিং করতেছিলেন তখন দেশে তো সবাইকে রেখে গেছেন না? মানে তখন পরিবার কোথায় ছিল, পাকশিতে না? তখন তো আমি বিয়ে করি নাই, তখন তো আমি বিয়ে করি নাই। তখন আমার সেট নিউজ হইল, এটা আমার দুঃখজনক ব্যাপারটা হইল এই আমি যখন ট্রেনিং গ্রহণ করিয়া বাংলাদেশে ঢুকি তার 3 দিন আগে আমার মা মারা যায়, বুঝছেন? 3 দিন আগে আমার মা মারা যায়। তো আমার মা সবসময় আমার আসার 3-4 দিন আমার আরেক বন্ধু আসে, ওকে আমি বলছি যে আমার বাড়িতে যে সংবাদ দিক যে আমি দিন আসতেছি, আসতেছি, কিন্তু আসতে লেট হয়ে যাওয়া মানে ওই পথে আমাদের 3 দিন হলো ফাইটে আইসা শুনলাম যে আমরা তখন প্রথমে 80 জন মুক্তিযোদ্ধা 80 অস্ত্র নিয়ে এই কর্মনারী সাহেবের শ্বশুর বাড়ি মিজানুর রহমান সিং সাহেবের যে বাড়িটা, ওনার বিল্ডিং আমরা উঠি। হ্যাঁ, ওনার বিল্ডিং উঠা ওখানে ছোট একটা বাচ্চা বলতেছে যে আপনার মা মারা গেছে। ওইটি আমার মায়ের কি, হ্যাঁ আপনার মায়ের তুলে রাখা। তা আমি অস্ত্রগুলি রাইখা মুক্তিযোদ্ধা ছাড়া দিলাম, তোমরা সবাই চলে যাও, আগামী 7 দিন পর আসবা। তোমরা ওখানে গিয়ে কোনো পরিচয় দিবা না, আমি মুক্তিযুদ্ধ আইসিও মৌসুম, কারণ সেটা তো অক্টোবর মাস, হ্যাঁ বর্ষাকাল, বুঝলেন? তোমরা কিন্তু ওখানে গিয়ে আবার হাইওয়ে চাষ করে না, লাফালাফি করে না, এই সেই দেওয়া হয়। তোমরা চুপচাপ থেকো, 7 দিন পর চলে আসো। 7 দিন পর আসলে আমি তোমাদের অস্ত্রগুলি দিয়ে দিব, যাতে অস্ত্র নিয়ে দেবা। তো 7 দিন পর আসলো, 7 দিন পর আসলো, অস্ত্র দিয়ে গেলো। ওই দুঃখজনক আমার চিন্তায় ওই সব রাস্তায় ধরেছে, আনার আসতেছে, কারণ আমার সাথে আমার মার দেখা হয় না ওই স্বাধীনতার 2 মাস আগে থেকে, কারণ আমি তো তখন পাকশিতেই চলে গেছি। আপনি যখন ইন্ডিয়াতে চলে গেলেন তখন কি আপনার আম্মা জানতো? না, কেউ জানতো না। তারা তো একটা টেনশনে ছিল, টেনশন ছিল, আমার ছিল টেনশন ছিল, কিন্তু অনেক পরে আমার আম্মাকে আমি সঙ্গ দিতে পারছি। ফুটবল টিম যে গঠন করলো, কারণ আমার গ্রামের একটা ছেলে ও আইসা ফুটবল টিমের লোকগুলো নিয়ে গেলো। ও আমার বাড়ি থেকে খবর দিতে যে আর আমার দাদা জীবিত আছে, সে কলকাতা আছে। হ্যাঁ, কলকাতা আছে। এই জন্য আগরতলা থেকে কুমিল্লাতে ঢুকলেন, তখন স্থানীয় জনগণ আপনাদের কি পরিমাণ সহযোগিতা করছে? জনগণ আমাদেরকে এত সহযোগিতা করছে যেটা বলা যাবে না। হ্যাঁ, দেখেন আমরা যখন আসলাম নৌকার দিয়া, বড় একটা নৌকার ভিতরে 80 জন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, হ্যাঁ বড় নৌকা আছে না, বড় নৌকার মধ্যে 80 জন মুক্তিযোদ্ধা আমাদের দিল, কিন্তু ওই যে রাস্তায় আমাদের কিন্তু ফাইটারও পাইল। হ্যাঁ, ফাইট হইলো, পরে আমরা আসলাম আরেক নৌকা আইসা। প্রথম আমরা শহর উঠলাম মুন্সিগঞ্জ শহরে, বুঝলেন? মুন্সিগঞ্জ শহরতে আমার এলাকায় আসলাম। এই যে কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ আসলে কোনো পথে বাধা পাকারমি বাধা দিতে পারে নাই। আমরা এখন যে ওটা হলো বাতাকাম, এই যে কি জানি ব্রিজ, ওটা তখন ব্রিজ ছিল না, ও দুই দিকে ছিল, মিলিটারি ছিল, মারতে আমরা নৌকা চলে আসছি, নৌকা চলে আসছি। ওরা তো দেখেন বর্ডার কিন্তু 200 গজ দূর ছিল, বাংকার ছিল পাকিস্তানের, 200 গজ দূর বাংকারের মাছ দিয়ে আমার হাইটে আসছে। হ্যাঁ, হাইটা ওই এলাকায় এতটুকু পানি হয়েছে তখন বর্ষাকাল। ওই দিক দিয়ে ওরা যেরকম ওরা গেলে ওই বাংকার থেকে হাইওয়ে চাষ করে চিলাচিলি করছে, কিন্তু রাত্রি কিন্তু বাইরে, আর একটা হইলো কি ট্রেনিং পিরিয়ডে যখন ক্রলিং করা হয়, বুঝছেন? তখন আমরা তো নেপালি আমাদের ছিল ট্রেনিং ইনস্ট্রাক্টর। তা আমাদের খালেদ মুজাফর সাহেব মারা গেছে, উনি ট্রেনিং সেন্টার একদিন বললাম, তখন আমরা বললাম দেখেন এই যে ক্রলিংগুলি করাইতেছে, এই ক্রলিংগুলি দিয়ে যদিও মুক্তিযোদ্ধাদের বা গেরিলাদের প্রয়োজন, এই ক্রলিং করার বিনিময়ে একটা মুক্তিযোদ্ধা বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ এদেরকে যখন ঘোড়ার বাই চান্স ধরলে চেকিং করলে কিন্তু মিলিটারি ধরা ফেলবে।
আর ক্রলিং তো পাথরের মধ্যে করেছে, পাথরের মধ্যে করেছে, মাটিতে না। এই সিস্টেমটা আপনার বুঝাইতে কম, যেন ক্রলিং হবে মাটিতে। আর চাকুলিয়া বিমানবন্দরটা রানের 200 যুদ্ধের মধ্যে ধ্বংস হয়ে গেছে বিমানবন্দরটা। 36 কিলোমিটার বিমানবন্দরটা, যেখানে ট্রেনিং হয়েছে শুধু ওই পাথর আর পাথর। আর কোশ্চেন, মানে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কিনা যুদ্ধকালীন সময়ে, যে আপনি যখন ওই যে মাঠে যুদ্ধ করতেছেন বা মুন্সিগঞ্জে আপনি কোনো ওই যে রাজাকারদের দেখছেন কিনা বা তাদের সম্মুখীন হয়েছেন কিনা? আমরা যখন ওই যে করলাম বাতাকান্দি যে ফাইট হয়, বাতাকান্দি ফাইট হইতেছে হলে তখন আমরা ছিলাম একটা বাড়ির মধ্যে, আর পাক বাহিনীর লঞ্চে আমাদেরকে একজনের সংবাদ দিতেছে যেন ওই মুক্তিযোদ্ধারও বাড়ি পড়াইতেছে। হ্যাঁ, ওই এখানটা তারা যাবে, তো আমরা প্রিপারেশন নিলাম, ঠিক আছে আমরা বাধা দেব। হ্যাঁ, বাধা দেবো। বাধা দেওয়ার পরে ওখানে ফাইট হলো। তখন আমার হাতে যে ছিল রাইফেল, মানে টুটু রাইফেল, এইটা না, কিন্তু ইন্ডিয়ানটা বিয়ে রাইফেল বলতো, ওইটা রাশিয়া, অ্যাকচুয়ালি রাশিয়ার না, অস্ট্রেলিয়া ইন্ডিয়ান ছিল, বলা হতো রাশিয়ার। ওটা কিন্তু আমার হাতের এখানে রাখছিল, বাটটা ছুটে গেছিল আমার ইয়েতে। হ্যাঁ, বাটটা ছুটে গেছে, কিন্তু আমি রাখছিলাম বাটের কাঠে অনেক ছুটে গেছে এলএমজি গুলি আর্মি। এবং আমি রাজাকার যারা স্বাধীনতার পর আমি দেখছি, আমার ব্যক্তিগত দেখলাম, আমি যখন বাড়িতে আসলাম অনেকের ছেলে মেয়ে ঢাকানোর কারণে দূরে চাকরি করছে, এদেরকে ধীরে ধীরে রাজাকার অমুক সমুক 100 রাজাকার নেই, মায়ের করতেছে অমুক সমুক গিয়েছি। আমি দেখান, আমি জেনুইন ছাড়া কাউকে একটা ফুলের থেকে দিতে দেবো না। হ্যাঁ, রাজাকে আর কিনলাম বিভিন্ন একটা ছেলে কাজ করে ধরে গেছে, তাই না? একদিন রাজাকারিও করে নাই, কিছু করে নাই, রাজাকার একদম ওরকম ছিল আমার গ্রামে, যারা অ্যাকচুয়ালি রাজাকার না, তাদেরকে আমি সেভ করছি। হ্যাঁ, এখন ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে আমার 100%ই আমার পাশের জন্য কোনো ভুয়া মুক্তিযোদ্ধা না থাকে। যে আপনার কোনো সহকর্মী কি যুদ্ধকালীন সময় আপনার সামনে মারা গেছে? না, আমাদের সাথে সহকর্মী মারা নাই। আহত হয়েছে? আহত হয়েছিল, কিন্তু আমার এলাকার না, কিন্তু ওই একই যদি কুমিল্লার লোক আহত হয়েছে, কুমিল্লা একই পেটে। হ্যাঁ, একই পেটে। ওখানে আমরা যখন অংশগ্রহণ করছি, কুমিল্লা বিভিন্ন সেক্টর থেকে লোক আসে। হ্যাঁ, অনেক বড় ফাইট হয়েছিল, খুব বড় ফাইট হয়েছিল। বাতাকান্দি, দাউদকান্দি, এর ভিতরে ওরা আসছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, তাদেরকে শেল্টার দিয়ে তাকে পাক আর্মিকে নিয়ে গেছিল। এয়ার শেল্টিং করছে, এমনিতে করছে গানবোর্ড, এরপর এয়ার সেলিং দিয়ে ওকে উঠে গেছে। ওরা এত বিরোধ করে গেছে। তারপরে আপনারা মুন্সিগঞ্জের দিকে ঢুকে? মুন্সি আমার এলাকায়, দাবরা এলাকায়। তখন মুন্সিগঞ্জে এই পাক আর্মির ক্যাম্প ছিল না? পাক আর্মির ক্যাম্প ছিল, তো আমার প্রতিটা থানাই ছিল। মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ? না, আমরা তো ট্রেনিং লোকজন, আমাদের লোকাল তখন আমি লোকজন, তো লোকজন ছিল, ক্যাম্প ছিল, লোকজন ক্যাম্প ছিল। লোকজন ক্যাম্প যখন ছিল, আমরা একটা পরিকল্পনা করলাম যে ক্যাম্প আমরা উড়াই দিব, বুঝছেন? সেটা হলো নভেম্বর শেষ দিন, বুঝছেন? তো আমরা ওরকম মুক্তিযোদ্ধারা পরামর্শ করলাম, ক্যাম্পকে আমরা উড়াই দিব। তো কেমনি খাওয়া পাইছে, আর আগের দিন রাত্রে মুক্তিযোদ্ধারা ক্যাম্প উঠে নভেম্বরেই কিন্তু লোকজনকে সব আর্মিগুলি চলে গেছে টাকা, যার জন্য আমরা ওটা করতে পারিনি, আর চলে গেছে। এবং স্বাধীনের ব্যাপারটা আমি আমার চাকরি চলে গেছি। মানে নভেম্বর থেকে এই লোকজন মোটামুটি স্বাধীন হয়ে গেছে। আর নভেম্বর অক্টোবরে আমি বিদেশ আসছি। হ্যাঁ, অংশগ্রহণ ট্রেনিং করছে তো অনেক আগে, তাহলে 1 মাস তো আগার তো লই। হ্যাঁ, তাহলে আপনি এলো শুধু অন্য সেক্টরে যান নাই? না, অন্য সেক্টরে তো আপনাকে দায়িত্ব, এখানে দায়িত্ব ওটা সম্পূর্ণ দায়িত্ব যার সেক্টর, ওটা 2 নম্বরের আমার লোক, 2 নম্বর সেক্টর। যদি আমরা আগরতলা ট্রেনিং করছি, বিহারে ট্রেনিং করছি, কিন্তু আমাদের পাঠাই দিয়েছে আগরতলা। তাহলে আপনার এখন হলো চাওয়া পাওয়ার কি আছে দেশের কাছে? দেশের পক্ষে, দেশের জন্য মুক্তি দিতে এত আশাও তো আমরা করি, কী করি
অ্যাকচুয়ালি সরকার মুক্তিযোদ্ধা দিয়েছে, এখন সেটা যথেষ্ট, কিন্তু এখন আমরা যতদিন বাঁচি আমাদের সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। এখন পলিটিক্যাল চিন্তা ভাবনা এসে পড়লে একটা আরও আলাদা জিনিস বলা ঠিক না, কারণ মুক্তিযোদ্ধাদের উপরে বিশেষ করে আমার সবচেয়ে শামসুন্নাহার হলের মেয়েরা যে স্লোগান দিয়েছিল মুক্তিযুদ্ধে, আমার অন্তরে খুব লাগছে। হ্যাঁ, তুই তো আমারই করে কথা বলছে মুক্তিযুদ্ধের আর 14 গোষ্ঠী অমুক সমুক, এরা আমার অন্তরে কিন্তু খুব লাগছে যে তুই তো আমার একটু পড়া পাইনি, তুই তো আমার করে খোঁজ করবি। আমরা যতদিন আছে আমাদের জন্য সম্মানটা ক্ষুণ্ণ থাকে, এটা আমরা সরকারের কাছে আর কিছু। বলে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম। আর বিশেষ কোনো মজার ঘটনা আছে কিনা যুদ্ধকালীন সময়ে, রাত্রে যখন আপনারা শুইতেন বা পাহারা দিতেন ওই সময়, বা সহযোদ্ধাদের কোনো ঘটনা, কারো এই যে বাড়ির বিষয়? একটা ঘটনা হলো এই যে আমরা যখন ক্যাম্প করি তখন ওই যেটা গরিবগঞ্জ কর্মনা যে খালটা, এই খালটিয়া কুঙ্গতে চলে, ওখানে এই সবচেয়ে হইলো আমাদের হইলো কি খায়ন জমির বিষয়। এটা আপনারা যারা নতুন চিনবেন কি যে ওই দুলাভাইয়ের অভিনয় করেছে। হ্যাঁ, শালি দুলাভাইয়ের একটা জয় বাংলার